জান, তুমি কিছু বলো। তুমি আমায় এভাবে দূরে সরিয়ে দিচ্ছ কেন? আমি তোমার। কাজল রেখার হাত এক ঝটকায় সরিয়ে দেয় জাওয়াত খান। তার চোখে ঘৃণা, অবিশ্বাস, রাগ। জাওয়াত খান রক্তবর্ণ চোখে বলে ওঠে, তোদের মনে এই ছিল? ছি, তোরা এত নীচ হতে পারিস? ছি। তার কণ্ঠ কাঁপছে ক্রোধে। দুই ভাই বোন মিলে আমাদের জীবন শেষ করে দিলি। নাভান আমার সন্তান না? এ ছেলে আমার না? কেন করলি এমন? বল কেন করলি? কাজল রেখার বুকটা ছিঁড়ে যাচ্ছিল সেদিন তার প্রাণপ্রিয় দুইজন লোকের পরিবর্তন দেখে। জাওয়াত খান আবারও কর্কশ গলায় বলে, কেন করলি? আমি তোকে কি দিইনি? রানীর মতো রেখেছি তোকে, তাও এমন প্রতারণা করলি? এসব কথা শুনে ছুটে জাওয়াত খানের পা জড়িয়ে ধরে কান্না করতে থাকে কাজল রেখা। জান, ও জান, আমি পবিত্র। ভাই মিথ্যা বলছে, তুমি বিশ্বাস করো প্লিজ। আমার খুব কষ্ট হচ্ছে, তুমি এসব বলো না জান। জাওয়াত খান এক ঝটকায় পা সরিয়ে নেয়। বিশ্বাস? তোদের মতো নিমুখ হারামদের বিশ্বাস করব? আমি তোর গায়ে হাত তোলার আগে চলে যা আমার সামনে থেকে। সেই মুহূর্তে কাজল রেখার পৃথিবীটা ভেঙে পড়ল। বিশ্বাস হারালো, সম্পর্ক হারালো, সম্মান হারালো। কোনোভাবেই কাউকে সেদিন বিশ্বাস করাতে পারেনি কাজল রেখা। সবাই মিথ্যা অপবাদ দিয়েছিল যে কাজল রেখাকে সবাই চোখে হারাতো, সেই মেয়েকে সবাই থুথু দিয়েছে। বান্ধবীরূপী ভাইয়ের ভালোবাসা আর তার ভালোবাসার একমাত্র কলিজা তৌহিদা সেদিন ইচ্ছে মতো মারে কাজল রেখাকে। ঘৃণা চোখে দেখে, সব সম্পর্ক শেষ করে। এতটুকু বলেই অ্যাডভোকেট কাজল খান মুখে হাত চেপে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন, কান্নারত গলায় শোধাই, আর আমি আমি হারিয়ে গেলাম একটা মিথ্যার নিচে চাপা পড়ে। ঘরের পরিবেশ মুহূর্তেই ভারী হয়ে উঠল। কারো মুখে কোনো কথা নেই, শুধু কাজল খানের কান্নার শব্দটা যেন দেয়ালে দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে। রোজ ধীরে ধীরে এগিয়ে এসে এক গ্লাস পানি বাড়িয়ে দিল, নরম কণ্ঠে বলল, না আন্টি, এটা খাও, নিজেকে সামলাও, এখনও অনেক রহস্য লুকিয়ে আছে। ঠিক তখনই দরজার দিক থেকে পায়ের শব্দ ভেসে এলো। তুষার দরজার পাশেই ছিল এতক্ষণ, সব শুনেছে সে। সে ভিতরে ঢুকেই গম্ভীর গলায় বলে উঠল, আই হ্যাভ এ গভীর প্রশ্ন। সবাই তার দিকে তাকালো। তুষার একটু থেমে আবার বলল, শামসুল আজমি চৌধুরী এখনও তোমাকে ভালোবাসে, এটা আমরা নিশ্চিত, কিন্তু সেদিন সে নিজের উপর বদনাম না তুলে জিয়ান আঙ্কেলের নামে কেন দোষ চাপালো? কথাটা শেষ হতেই ঝিনুক থামিয়ে দিয়ে বলল, তার থেকেও বড় প্রশ্ন, জিয়ান আঙ্কেল কই এখন? তার পরিবার কোথায়? তার মেয়ে, তার স্ত্রী, তারা কোথায় গেল? ঘরের ভিতর আবারও নীরবতা নেমে এলো। সবার চোখ তখন কাজল খানের দিকে। এই মুহূর্তে কাজল খান যা বললেন তা শুনে যেন সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। সেদিন সেদিন আমার উপর অপবাদ দেওয়া হচ্ছিল। ঠিক সেই সময় নাভান তার পরিবউকে নিয়ে ছাদে ছিল। নাভানের বয়স তখন 10-এর মাঝামাঝি, আর সেই ছোট্ট পরিটার বয়স মাত্র 5 চলে। কাজল খান থামলেন, চোখের পানি মুছলেন, তারপর কাপা গলায় আবারও বলতে শুরু করলেন। নাভান দোলনায় বসে তাকে বুকে জড়িয়ে ঘুম পাড়াচ্ছিল। জানো আমার সবচেয়ে বেশি কষ্ট কোথায় লেগেছিল? তিনি বুক চেপে ধরলেন। আমার এই ছেলেটা পরিবউ বলতে পাগল ছিল, আর সেই ছোট্ট পরিটাও ওর জন্য পাগল ছিল। কথাগুলো বলতে বলতে তিনি যেন অতীতে ফিরে গেলেন। কিন্তু জাওয়াদ আর তৌহিদা, তারা সেদিন আমার ছেলের বুক থেকে তার পরিবউকে ছিনিয়ে নিয়ে চলে গেল। কাজল খানের কণ্ঠ ভেঙে গেল এবার। আমার যে ছেলে রোদে দাঁড়ালেই লাল হয়ে যেত, সেই ছেলে খালি পায়ে রাস্তায় ছুটে গিয়েছিল শুধু তার পরিবউকে ফিরিয়ে আনার জন্য। হঠাৎ যেন সেই দিনের দৃশ্যটা সবার সামনে জীবন্ত হয়ে উঠল। ছোট্ট নাভান কাঁদতে কাঁদতে চিৎকার করে বলছে, পাপ্পা, পিপিমণি, পরিবউকে দিয়ে দাও। ও কান্না করছে, পিপিমণি, আমার পরিবউকে দিয়ে যাও, আমি পরিবউকে ছাড়া থাকতে পারবো না। পিপিমণি, তুমি আমাদের নিয়ে যাও, আমাদেরও নিয়ে যাও, তোমাদের ছাড়া কিভাবে থাকবো বলো? কথাগুলো যেন বাতাসে ঝুলে রইল। ঘরের প্রতিটি মানুষ নিঃশব্দে দাঁড়িয়ে, কিন্তু তাদের চোখে স্পষ্ট এই গল্পটা শুধু অতীত নয়, এটা এখনও বয়ে চলা এক গভীর যন্ত্রণার ভিতর এক লুকোনো সত্য, যা সবার অজানা। কাজল খান চোখের পানি মুছে বলতে থাকে আবার, সেদিনের সেই রাতটা আজও বুকের ভিতর ঝড় তোলে। আমি তখন আর নিজেকে সামলাতে পারিনি, সেই অবস্থাতেই ছুটে গিয়েছিলাম।
আর রাস্তাটা সেদিন শুধু রক্তে ভিজে ছিল না, আমাদের ভিতরের পৃথিবীটাও যেন ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। দুই মা ছেলের বুক ফেটে গিয়েছিল একসাথে। সে হারিয়েছিল তার পরিবউকে, আর আমি তো হারিয়েছিলাম আমার পুরো দুনিয়াটাকেই। আমার এই ছেলে যে ফ্লোরে পা রাখতো না, সেই ছেলে পাগলের মতো ছুটে গিয়েছে। রক্তাক্ত হয়েছিল আমাদের পা। চারপাশে এক অদ্ভুত নীরবতা, কিন্তু সেই নীরবতার মাঝেই সৃজনার নিজেকে ধরে রাখতে পারল না। তার কণ্ঠে ছিল আতঙ্ক, হতাশা আর একরাশ ভাঙা স্বপ্ন। মামুনি, সেই পরি, তৌহিদা, জিয়ান আঙ্কেল, ওরা কোথায়? তার প্রশ্নটা যেন ছুরির মতো গেঁথে গেল বুকের ভিতর। খাজল খান কিছুক্ষণ চুপ করে থেকে তারপর ধীরে ধীরে বলতে লাগে, কিছুদিন পর জানতে পারি ওদের রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর কেউ বেঁচে নেই। কথাগুলো বলা যত সহজ, সহ্য করা ততটা না। আশ্চর্যের ব্যাপার, এই খবর শুনেও নাভান একদম চুপ, নির্বিকার, যেন তার ভিতরের সমস্ত অনুভূতি পাথর হয়ে গেছে। কাজল খান আবারও বলতে শুরু করে, কণ্ঠ কাঁপছিল তার। যখন আমরা শেষ ভরসাটুকু হারিয়ে ফেললাম, ওদের খুঁজে না পেয়ে আবার দৌড়ে বাড়ি ফিরলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি ভাইকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই বুঝে গিয়েছিলাম শামসুল আবার কোনো ভয়ঙ্কর খেলা খেলতে চলেছে আমাদের নিয়ে। চারপাশের মানুষের বাজে কথা আমি সহ্য করেছি, কিন্তু নাভানকে কখনো শুনতে দিইনি। তাই সেই অন্ধকার রাতেই কোনো গন্তব্য না জেনেই বেরিয়ে পড়েছিলাম আমরা। সেদিন হয়তো মা ছেলে দুজনেই মরে যেতাম। একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে পড়েছিলাম আমরা। জীবনে কখনো রাস্তায় একা চলাফেরা করিনি, তাই কিছুই বুঝে উঠতে পারিনি। কিন্তু সেদিন আমাদের বাঁচিয়েছিল আমার ছোটোবেলার সেই সই, যার ঋণ শোধ করতে পারবো না কোনোদিনও। নিজের জীবন দিয়ে আমাদের রক্ষা করে গিয়েছিল সে। তার সাথে ছিল এই ছেলেটা। কাজল খান ধীরে ধীরে এগিয়ে গিয়ে অধীরের সামনে দাঁড়ায়। তার মাথায় হাত রেখে বলে, আমার শোয়ের শেষ স্মৃতিটুকু আমি নিজের মাঝে বাঁচিয়ে রেখেছি, আর তার কারণেই আজ আবার নতুন করে বাঁচতে শিখেছি আমি। অধীর মাথা তুলে তাকালো, চোখে তার অস্পষ্টতা, কৌতূহল। কিন্তু মা, আমার তো এসব কিছুই মনে নেই। কাজল খান হালকা হেসে কথাটা এড়িয়ে গেলেন। সব মনে না থাকাই ভালো, সব মনে না থাকাই ভালো বাবা, কিছু স্মৃতি না থাকাই শান্তি। একটু থেমে আবার বললেন, সেদিন থেকেই এই দুই চাঁদের জন্য কাজল রেখা থেকে আজ আমি অ্যাডভোকেট MLA কাজল খান হয়ে উঠি। ঘরের ভিতর আবারও নীরবতা নেমে এলো। সবাই চুপচাপ। এমন এক জীবনের গল্প যা শোনার পর শব্দ হারিয়ে যায়, কিন্তু সবার মনে তখনও একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। জাওয়াদ খান কেন বলেছিল সে বিয়ে করেনি? কেন বলেছিল নাভান আর হেরার সম্পর্ক জায়েজ না? অবশেষে নাভান মুখ খুলল। বাবা কেন বলেছিল হেরা আর আমি ভাই বোন? তোমার কি একবারও এই প্রশ্নটা মনে হয়নি? কাজল খান শান্ত স্বরে বললেন, উনি তো সৎ ভাই বোনের কথা বলেছিলেন, কারণ এখনও আমাদের ডিভোর্স হয়নি, তার জন্য হয়তো বা। নাভান থামালো, আবারও বলল, তুমি কি বিয়ে করেছো? বাবা কেন বলল তোমার বিয়ে হয়েছে? তোমার কি সত্যিই বিয়ে হয়েছে? নাভানের প্রশ্নে কাজল খান তাকায় ছেলের দিকে। কথায় আছে না, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, নাভান ঠিক তাই করছে। সহজ প্রশ্ন করলে উত্তর তারা দিবে না, তাই এই পথ বেছে নিয়েছে। নাভানের কথাই কাজল খান অবাক চোখে তাকায়। এ কেমন প্রশ্ন নাভান? তুমি জানো সবটা। আমি বিয়ে করিনি, তার থেকে বড় কথা এখনও সে মানুক বা না মানুক, আমি ডিভোর্স দিইনি। তাহলে কিসের বিয়ে? তিনি মূর্খতার পরিচয় দিয়েছে শেহতাজ। এবার নাভান পয়েন্টে আসে। তুমি বিয়ে করনি, তার প্রমাণ তুমি নিজেই। বাবা তোমার উপর মিথ্যা দোষ চাপিয়েছে। কাজল খান দীর্ঘশ্বাস ফেললেন। তার যথেষ্ট কারণ ছিল নাভান। সে জানতো শামসুলকে আমি বিয়ে করেছি। 10 বছর আগে এমনটাই জেনেছিল, আর সেটা করেছিল শামসুল নিজে। আমি পরিস্থিতির শিকার ছিলাম। কাজল খানের এই প্রশ্ন আবারও প্রশ্ন করল নাভান, করেছো কি বিয়ে? হ্যাঁ বা না উত্তর দিবে। ছেলের কথায় সোজাসাপটা জবাব দেয়, না। নাভান একটু এগিয়ে এলো। করনি? ঠিক তেমনই যখন বাবার কাছে প্রশ্ন উঠেছিল সে বিয়ে করেছিল কি না, সেও কিন্তু বলেছিল না। কিন্তু তুমি জানো বিয়ে করেছিল। ব্যাপারটা রহস্যময় লাগেনি তোমার কাছে? কেন বাবা তখন নিজের বিয়ের কথা অস্বীকার করেছে?
অথচ 10 বছর আগে সে নিজেই বিয়ের কথা স্বীকার করেছিল। তুমি সেটাই জানতে, তোমাকে জানানো হয়েছে। কথাগুলো যেন একের পর এক রহস্যের দরজা খুলে দিচ্ছিল। নাভান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি অ্যাডভোকেট হয়েছ, কিন্তু বুদ্ধিটা যদি কোর্টে না খাটিয়ে জীবনের কোর্টে খাটাতে, তাহলে হয়তো জীবন যুদ্ধে হারাতে হতো না। সব লড়াইয়ে জিতেও জীবনের লড়াই তুমি হেরে গেছো মা। কাজল খান নিঃশব্দ। নাভান আবার বলল, হেরাই আমার পরিবউ, তোমার পিচি পড়ি, জিয়ান তালুকদার আর তৌহিদা পিপির একমাত্র মেয়ে। মানে? হ্যাঁ, বাবা তখনও জানতো আমি জিয়ান তালুকদারের ছেলে, তাই বলেছিল ভাই বোনের বিয়ে জায়েজ না। বাবা বিয়ে করেনি, আর না কোনো দ্বিতীয় পক্ষের মেয়ে আছে। হেরাই আমার পরিবউ। বাবা নিজের পরিচয়ে তাকে বড় করেছে। এবার রোজ ধীরে ধীরে সামনে এলো, তার কণ্ঠে দৃঢ়তা। হ্যাঁ, নাভান ভাই ঠিক বলেছে। যখন আঙ্কেল জানতে পারলেন নাভান ভাই তার নিজের রক্ত, তখনই হেরার আসল পরিচয় গোপন করার চেষ্টা করেছেন। কারণ যদি তাদের বিয়ে মেনে নিতেন, সবাই জেনে যেত হেরা আসলে কে। সেদিন এসব নিয়ে অনেক কথা হয়েছে, আর নাভান ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করতেই আঙ্কেল তাদের নিয়ে চলে গেছে। এটাই হবে। একটু থেমে সে চারিদিকে তাকালো। কিন্তু প্রশ্ন হলো, হেরার পরিচয় লুকোতে চাইছেন কেন আঙ্কেল? এই প্রশ্নের উত্তর একমাত্র উনিই দিতে পারবেন। ঘরের ভিতর আবার নেমে এলো নিঃশব্দ উত্তেজনা। সব সত্য যেন সামনে আসার অপেক্ষায়। আর প্রতিটা মানুষের চোখে একটাই প্রশ্ন, কেন পরিচয় লুকোতে চাচ্ছে জাওয়াদ খান? এটা কেবল তিনিই বলতে পারবেন। কাজল খান 2-2-4 মেলাচ্ছে। যখন বুঝতে পারছে এসব তাদের ফাঁদে ফেলার ষড়যন্ত্র, কাজল খান ধপ করে বসে পড়ে ফ্লোরে। তার মানে জাওয়াদ বিয়ে করেনি? নাভানের কাট জবাব, না, বিয়ে করেনি বাবা। নিজের বোনের মেয়ের পরিচয় লুকিয়ে নিজের পরিচয় দিয়েছে। এবার সৃজন বলে ওঠে, আমার তখনই সন্দেহ হয়েছে মেহরিমা ইসলাম কোনো আমার তখনই সন্দেহ হয়েছে মেহরিমা ইসলাম কেন তার নাম। নিজের মেয়ে হলে তো খান টাইটেলে থাকতো। তুষার একমত হয়ে বলে, একদম ঠিক। কথার মধ্যে হঠাৎ ফ্লোরে অচেতন হয়ে লুটিয়ে পড়ে কাজল খান। মা! নাভান ছুটে এসে ধরে তার মাকে, পাজাকোলা করে তুলে বিছানায় শুইয়ে দেয়। নাভান তুষারের দিকে তাকায়। ঘরের ভিতর এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সৃজন, তুষার সবাই দিশেহারা হয়ে দাঁড়িয়ে আছে। আর অধীর, সে যেন বাস্তবতাই মানতে পারছে না। অধীর হঠাৎ করে চিৎকার করে উঠল, মা! কেউ কিছু বলো, কেউ কিছু করো। আমার মাদার বাংলাদেশ কথা বলছি না কেন? চুপ করে হয়ে আছে কেন? আমি যে নাটক করছিলাম মরে যাওয়ার, তার জন্য আমার ভয় দেখাচ্ছে। সে দৌড়ে এসে বিছানার পাশে বসে কাজল খানের হাত ধরে কাঁপতে কাঁপতে বলতে লাগলো, মা চোখ খোলো প্লিজ। তুমি না থাকলে আমি কার কাছে যাব? আমি তো ছোট বাচ্চার মতো হয়ে যাব। ওঠো না প্লিজ। তার চোখ থেকে টুপটাপ করে পানি পড়ছে। একেবারেই শিশুর মতো কান্না, নিয়ন্ত্রণহীন, অসহায়। নাভান দাঁত চেপে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে, কিন্তু চোখের কোণে জমে থাকা পানি লুকোতে পারছে না। বারবার মায়ের কপালে হাত রেখে বলছে, মা প্লিজ কিছু বলো। আমি আছি না মা, কিচ্ছু হবে না তোমার। তোমার থেকে আর কিচ্ছু জানতে চাইবো না, প্রমিস। দুই ভাইকে কেউ সামলাতে পারছে না আজ। তুষার দ্রুত নাড়ি চেক করলো, চোখের পাতা তুলে দেখলো, তারপর গম্ভীর মুখে বলল, মামনিকে এখনই হসপিটালে নিতে হবে। এটা হাইপার টেনশনের জন্য হয়েছে। মানসিক চাপ অনেক বেশি পড়েছে। দ্রুত হসপিটালে ভর্তি করাতে হবে। নাভান 1 সেকেন্ডও দেরি করল না। সৃজন, গাড়ি বের কর এখনই, ফার্স্ট। ঝিনুক পানি খাওয়াতে চাইল, কিন্তু তুষার বাধা দিল, না, এখন কিছু খাওয়ানো যাবে না, দ্রুত ভর্তি করতে হবে। অধি তখনও থামেনি। সে নাভানের হাত ধরে প্রায় কাকুতি মিনতি করে বলছে, ভাই, মায়ের কিছু হবে না তো? তুই বল না কিছু হবে না, তুই বললে আমি বিশ্বাস করব। নাভান তাকে জড়িয়ে ধরে কাপা গলায় বলল, কিচ্ছু হবে না, আমি থাকতে কিচ্ছু হতে দিব না মায়ের, আমাদের মায়ের কিচ্ছু হবে না। কিন্তু তার নিজের গলাতেই ছিল ভয়, অনিশ্চয়তা আর অজানা আতঙ্ক। তার বাড়াবাড়ির জন্য কি এমন হয়েছে? নিজেকেই অপরাধী লাগছে আজ। নাভানের ভয়টা অন্য জায়গায়। 4 জন মিলে কাজল খানকে সাবধানে তুলে গাড়িতে ওঠালো। গাড়ি ছুটে চলল হসপিটালের দিকে। আর পিছনে পড়ে রইল সেই ঘর, যেখানে কিছুক্ষণ আগেও শুধু প্রশ্ন ছিল, এখন সেখানে ভয়, কান্না আর অজানা সত্যের ভারী ছায়া।